ওকে, এবার পড়ব হচ্ছে ক্লজ। ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইফেক্টিভ ফর ইওর আইবিএ অ্যাডমিশন টেস্ট। আমাদের আইবিএ অ্যাডমিশন টেস্টে এই ক্লজটা তোমার অনেক বেশি কাজে দিবে। এই ক্লজের ধারণা যদি তোমার ভালো থাকে তাহলে তুমি হচ্ছে রিডিং এ ভালো করতে পারবে এবং হচ্ছে তোমার কম্প্রিহেনশন, অ্যানসারিং প্লাস হচ্ছে গ্রামাটিক্যাল হচ্ছে রুলস গুলা, গ্রামাটিক্যাল এরর্স গুলা আইডেন্টিফাই করা, প্লাস হচ্ছে তোমার রাইটিং এ তোমার অনেক বেশি কাজে দিবে। ওকে, চলো আমরা ক্লজ কাকে বলে এটা অলরেডি দেখে আসছি। ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট কন্টেইনস আ সাবজেক্ট এন্ড আ ফাইনাইট ভার্ব। ঠিক আছে, ক্লজ হচ্ছে আ গ্রুপ অফ ওয়ার্ড দ্যাট কন্টেইন আ সাবজেক্ট এন্ড আ ফাইনাইট ভার্ব। এখন ক্লজ হচ্ছে কয় প্রকার আমরা জানি। ক্লজ হচ্ছে দুই প্রকার, ঠিক না? এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট। এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর এটা হচ্ছে ডিপেন্ডেন্ট। তো ডিপেন্ডেন্ট ক্লজ তিন প্রকার। এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে, সো আমাদের মেইন আলোচ্য বিষয় হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ আমরা পড়লে আমাদের হচ্ছে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ পড়া হয়ে যাবে। এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে এমন একটা ক্লজ যেই ক্লজটা হচ্ছে মূলত কি করে, যেই ক্লজটা মূলত একটা সেন্টেন্স হতে পারে, কারো উপর ডিপেন্ড করে না, পুরোপুরি আলাদা একটা স্বাধীন একটা বাক্য হিসেবে বসতে পারে, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা এটার আরেকটা নাম হচ্ছে মেইন ক্লজ অথবা প্রিন্সিপাল ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে যে হচ্ছে অন্য আরেকটা ক্লজের উপর নির্ভর করে তার অর্থ প্রকাশ করে, অর্থ সম্পন্ন করে, সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজের আরেকটা নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, এখানে যেমন আই উইল ডিপোজিট, এটা হচ্ছে একটা ক্লজ। দ্য মানি ইন দ্য ব্যাংক, এটা হচ্ছে একটা ফ্রেজ। আই উইল ডিপোজিট এটা হচ্ছে একটা ক্লজ, কারণ কি? কারণ হচ্ছে এটাতে একটা সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে। ঠিক আছে, আর এটা হচ্ছে ফ্রেজ, কারণ এটার মধ্যে কোনো সাবজেক্ট নাই, কোনো ফাইনাইট ভার্ব নাই। তাহলে মেইন ক্লজ ইজ দ্য পার্ট অফ আ সেন্টেন্স হুইচ হ্যাজ আ কমপ্লিট মিনিং, ডাজ নট ডিপেন্ড অন এনিথিং এলস, কোনো কিছুর উপর নির্ভর করে না। এটা হচ্ছে মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। যেমন ইফ দে হ্যাড কাম, এইটা হচ্ছে বাদ দিলাম, উই উড হ্যাভ বট দিস হাউস। তাহলে এই জিনিসটা, এটা হচ্ছে একটা মেইন ক্লজ। এটা অর্থ প্রকাশ করার জন্য অন্যের উপর নির্ভর করতে হচ্ছে না, এটা পুরোপুরি আলাদা একটা বাক্য হিসেবে বসতে পারে। যেমন উই ওয়ার প্লেইং চেস, এইটা হচ্ছে একটা আলাদা বাক্য হিসেবে বসতে পারে। তো এইটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কিন্তু যখনই এই সকল সেন্টেন্সে এমন একটা ক্লজ থাকবে যেটার মধ্যে একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে এবং এটা অবশ্যই অন্য আর একটা ক্লজের উপর নির্ভর করবে, তখন সেটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ বলবো। যেমন ইফ দে হ্যাড কাম, এটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজের আরেকটা গুণ হচ্ছে এই ডিপেন্ডেন্ট ক্লজে সাধারণত একটা সাবঅর্ডিনেট কনজাংশন থাকে। যেমন এইখানে আছে হচ্ছে when, এখানে আছে হচ্ছে if, এগুলো সবই হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজের সাবঅর্ডিনেট কনজাংশন। এই সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ তিন প্রকার, যেটা আমরা একটু আগে লিখে আসলি, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্ব ক্লজ। এইগুলা নিয়ে আজকে আমাদের আলোচনা। এটা আলোচনা করেই আমরা আজকের ক্লাসটা শেষ করব। সবার আগে দিব হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। খেয়াল করো, দেখো অনেক ধরনের অ্যাডজেক্টিভ ক্লজ আছে, অ্যাডজেক্টিভ ক্লজ অনেকভাবে বসতে পারে। খেয়াল করে দেখো, ইউজ কমাস ইফ ইউর ক্লজ ইজ জাস্ট অ্যাডিশনাল ইনফরমেশন। খেয়াল করে দেখো, আমরা একটু আগে যে অ্যাপোজিশনটা পড়ে আসছি, সেই অ্যাপোজিশনটাই মূলত হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ক্লজ হতে পারে, যদি হচ্ছে সেটা হচ্ছে ক্লজের কোন রুলস মানে ক্লজের রুলস মানে। যেমন
my brother who claimed to have a limp sprinted after the bus. তাহলে এখানে who এটা হচ্ছে একটা সাবজেক্ট, claimed এটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। my brother who claimed to have a limp, এই যে পুরোটুক এখানে মূলত এই জিনিসটা একটা অ্যাডিশনাল ইনফরমেশন, এই জিনিসটা হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন। মেইন সেন্টেন্স হচ্ছে এটা, my brother sprinted after the bus। তাহলে এইটুক বাদ দিয়ে আমরা যদি চিন্তা করি, তাহলে মেইন ক্লজটা হচ্ছে my brother sprinted after the bus with preposition। preposition খেয়াল করো, দেখো this movie was the sequel we had been waiting for। this movie is the sequel we had been waiting for। অথবা কমা দিয়ে আমরা যদি লিখতে চাই this movie was the sequel which we had been waiting for। এই ফরটা এখানে বসছে লাস্টে, এই ফরটাকে আমরা আগে নিয়ে আসতে পারি, আমরা লিখতে পারি এইটা this movie was the sequel for which we had been waiting। ওকে, তাহলে প্রিপোজিশন দিয়েও একটা অ্যাডজেক্টিভ ক্লজ থাকতে পারে। এই পুরোটাই হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ক্লজ। কাকে মডিফাই করছে? সিকুয়েলকে মডিফাই করছে। তাহলে আরো একটা এক্সাম্পল দেওয়া আছে, ডু ইউ নো দ্য অ্যাক্টর শ্যালি ইজ টকিং অ্যাবাউট, অথবা ডু ইউ নো দ্য অ্যাক্টর দ্যাট শ্যালি ইজ টকিং অ্যাবাউট, অথবা ডু ইউ নো দ্য অ্যাক্টর অ্যাবাউট হুম দ্য শ্যালি ইজ টকিং অ্যাবাউট। ওকে, সো এটা হচ্ছে ফর্মাল ওয়ে অফ সেইং দিস। সো তোমাদের যে কোনো ভাবে সেন্টেন্সে পরীক্ষায় দিয়ে দিতে পারে, তখন তোমার বুঝতে হবে যে এটা কাকে মডিফাই করতেছে, অ্যাক্টরকে মডিফাই করতেছে। আরো কিছু এক্সাম্পল খেয়াল করো, দেখো the only effort that matters is that leads to win। যে জিনিসটা ম্যাটার করে সেটা হচ্ছে জেতার উপায়টা, ঠিক আছে। Mary failed his test which means that he will have to go summer school। তাহলে এটা হবে Mary failed this test which means এর মানে হচ্ছে এই যে পুরাটুক এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ক্লজ, এখন এই অ্যাডজেক্টিভ ক্লজটা এইভাবে কিভাবে আসলো? এবার আসলো এইভাবে, Mary failed this test this means that he will have to go summer, he বলতেছি কেন, she summer school। ওকে, তাহলে এই জিনিসটাকে, এই দুইটা সেন্টেন্সকে যখন একসাথে লিখবো তখন আমরা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ ইউজ করব। দ্য নিউজ হুইচ হি টোল্ড মি ইজ নট ট্রু, তার মানে এটাকে আমরা লিখতে হবে এটা, দ্য নিউজ ইজ নট ট্রু। ওকে, আরেকটা হচ্ছে হি told me the news
এই দুইটা সেন্টেন্সকে যখন আমরা একসাথে লিখতে যাব তখন আমরা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ ইউজ করব। আরো কিছু एग्जांपल দেওয়া আছে এখানে। দিস ইজ নট অলওয়েজ পসিবল হোয়েন ইট ইজ সাবজেক্ট। হ্যাঁ, সবসময় এটা পসিবল না, সবসময় আমরা এটা ইউজ করব না। রিলেটিভ ক্লজ ইউজ করে আমরা হচ্ছে এটা ব্যবহার করতে পারি। আ পারসন হু টকস হোয়েন ইউ উইশ হিম টু লিসেন। আচ্ছা, এটা এক্সেপশন, এটা দরকার নেই আমাদের। আমরা আসি অ্যাডজেক্টিভ ক্লজের রিডাকশনটাতে, যে জিনিসটা হচ্ছে যেভাবে হচ্ছে মূলত সেন্টেন্সগুলো লেখা থাকে। এখানে খেয়াল করো, দেখো, মাই ফাদার হু ওয়াজ অ্যাংরি ওয়াজ আপসেট দ্য হোল নাইট। ওকে, সো এখানে আমরা রিডাকশন করে মানে হচ্ছে এই বড় সেন্টেন্সটাকে আমরা ছোট করে লিখতে পারি, ছোট করে লিখে দিতে পারি, বা পরীক্ষায় তোমাদেরকে এইভাবে ছোট করে লিখে দিতে পারে। যেমন এই যে হু ওয়াজ অ্যাংরি, এটাকে আমরা কিন্তু মাই অ্যাংরি ফাদার এইভাবে লিখতে পারি। তাহলে মাই অ্যাংরি ফাদার, এই পুরাটা কেটে দিলাম, ওয়াজ আপসেট দ্য হোল নাইট। ওকে, তাহলে এইখানে এটা যে কথা, এই স্ট্রাকচারে এটা যে কথা, এইটা সেই একই কথা। তো অনেক সময় হচ্ছে আমাদেরকে বিউপির এক্সামে হচ্ছে অনেক সময় বলে যে হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট। তো অনেক সময় হচ্ছে সেন্টেন্স দিয়ে দেয়, তো এইটা আর এটা, এই দুইটা সেন্টেন্সই কিন্তু কারেক্ট ফর্মে আছে, মিনিং সেম। আরো দেখো, আরেকটা এক্সাম্পল দেখো, দ্য বয় হু ওয়াজ প্লিজড উইথ হিজ ফ্রিডম ওয়েন্ট আউট অফ হিজ প্যারেন্টস হোম। তাহলে হু ওয়াজ প্লিজড, এই জিনিসটাকে আমরা যদি কেটে দেই তাহলে লিখবো দ্য বয় প্লিজড উইথ হিজ ফ্রিডম ওয়েন্ট আউট অফ হিজ প্যারেন্টস। ওকে, এভাবে রিডাকশন করে সেন্টেন্স লেখা যায়, অ্যাডজেক্টিভ ক্লজকে রিডাকশন করা যায়। প্রিপোজিশনাল ফ্রেজ, এখানেও রিডাকশন পসিবল। দ্য বুকস দ্যাট আর অন দ্য টেবিল আর মাই ফ্রেন্ডস। তাহলে এই দ্যাট আর যদি আমরা সেন্টেন্স থেকে বাদ দিয়ে দেই তাহলে হয়ে যাবে দ্য বুকস অন দ্য টেবিল আর মাই ফ্রেন্ডস। এভাবে রিডাকশন পসিবল। পার্টিসিপল ফ্রেজ দেখে আসছি। সো পার্টিসিপল ফ্রেজ হতে পারে যে হু ওয়াজ আমরা যদি উঠায় দিই তাহলে কিন্তু সেন্টেন্সের মিনিংটা চেঞ্জ হয় না, একই কথা। দেওয়া বয় ইলেক্টেড, দ্য বয় হু ওয়াজ ইলেক্টেড কলেজ প্রেসিডেন্ট ওয়ার্কড অন দিস প্রজেক্ট। সো এটাকে লিখবো হচ্ছে দ্য বয় ইলেক্টেড কলেজ প্রেসিডেন্ট ওয়ার্কড অন দিস প্রজেক্ট, অথবা দ্য বুক হুইচ ওয়াজ torn ওয়াজ মাইন, দ্য torn বুক ওয়াজ মাইন। এভাবে সেন্টেন্স লেখা যাবে। প্রেজেন্ট পার্টিসিপলও আসতে পারে, উজ্জ হতে পারে। The boy who is dancing is my friend, the dancing boy is my friend। এভাবে। এবার আসুন নাউন ক্লজ। নাউন ক্লজ মূলত হচ্ছে কিসের কাজ করবে? নাউন ক্লজ হচ্ছে এইটা, সাবজেক্ট অফ আ ভার্ব। সাবজেক্ট অফ আ ভার্ব। হোয়াট আলিশা সেড মেড হার ফ্রেন্ডস ক্রাই। ঠিক আছে, তাহলে এই যে এই জিনিসগুলো দিয়ে which ever, whoever, whom, whose, whatever, whenever, wherever, however, why, if, whether, এগুলো দিয়ে যদি সাবজেক্ট অফ আ ভার্ব হয় তখন সেটা হচ্ছে নাউন ক্লজ হয়ে যাবে। এক্সাম্পল, হোয়াট আলিশা সেড মেড হার ফ্রেন্ডস ক্রাই। হোয়াট মিগান রোট সারপ্রাইজড হার ফ্যামিলি। হাউ দ্য বয় বিহেভড, এই পুরাটুকি হচ্ছে এটা সাবজেক্টের কাজ করতেছে, ওয়াজ নট ভেরি পোলাইট। অবজেক্ট হিসেবে বসতে পারে, ভার্বের অবজেক্ট হিসেবে নাউন ক্লজ বসতে পারে। শি ডিড নট রিয়েলাইজ দ্যাট দ্য ডিরেকশনস ওয়্যার রং। হি ডিড নট নো ইফ শি ওয়াজ coming. They now understand that you should not cheat on a test. Okay, তাহলে এগুলো সবই হচ্ছে অবজেক্ট অফ এ ভার্ব, কিন্তু কাজ করতেছে কিসের কাজ করতেছে? নাউনের কাজ করতেছে। নাউনের কাজ করলে সেটা হচ্ছে
নাউন ফ্রেজ। কমপ্লিমেন্ট হিসেবেও কাজ করতে পারে, কমপ্লিমেন্ট হিসেবে বসবে Charlie's problem was that she did not practice enough. Harry's crowning achievement at school was when he became class president. Darla's excuse for being late was that she forgot to set her alarm. Okay, তার excuse ছিল এটা। সো এইটাই হচ্ছে noun clause. প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসতে পারে হ্যারি ইজ নট দ্য বেস্ট প্রোভাইডার অফ হোয়াট মার্জি নিডস। জোসেফাইন ইজ নট রেসপন্সিবল ফর হোয়াট অ্যালেক্স ডিসাইডেড টু ডু। অথবা এলি ইজ দ্য ওনার অফ দ্যাট ব্লু কার পার্কড আউটসাইড। ওকে, তাহলে প্রিপোজিশন মানে যেখানে যেখানে নাউন ফ্রেজ বসতে পারে বা নাউন ক্লজ বসতে পারে, মানে নাউন বসতে পারে, সেখানে সেখানে কি নাউন ক্লজও বসতে পারে। তো সেখানে যদি ক্লজ বসে তখন সেই ক্লজটাকে আমরা হচ্ছে নাউন ক্লজ বলবো। অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে ইটস ভেরি ডিসঅ্যাপয়েন্টিং দ্যাট ইউ লেফট দ্য পার্টি আর্লি, দে আর পারফেক্টলি হ্যাপি হোয়ার দে লিভ নাও। ওকে, জিওফ্রে রানস সো ফাস্ট দ্যাট। তাহলে এখানে খেয়াল করো, এই যে ফাস্ট, এই ফাস্টের কমপ্লিমেন্ট হিসেবে বসতেছে আই এম আনসিকিউর, এটার কমপ্লিমেন্ট হিসেবে বসতেছে ইফ শি ইজ কামিং। ওকে, অ্যাপোজিশন এইটাও হচ্ছে নাউন ক্লজ হিসেবে থাকতে পারে। অ্যাপোজিশনে অ্যাপোজিটিভে হচ্ছে নাউন ক্লজ থাকতে পারে। দ্য রিউমার দ্যাট হি ইজ কিল্ড ইজ ফলস, অথবা দ্য নিউজ দ্যাট ইজ কামিং ইজন্ট ট্রু। তাহলে এই যে অ্যাপোজিশনে বসতেছে দুইটা কমার মাঝখানে, একটু আগে আমরা অ্যাপোজিশন দেখে আসলাম, সেখানেও মানে নাউন ক্লজ বসতে পারে বা নাউন ক্লজ থাকতে পারে। এখন আসলে নাউন ক্লজের রিডাকশন, নাউন ক্লজটা কিভাবে রিডাকশন করা যায়। তো নাউন ক্লজে সব শর্টেন করতে গেলে যে দ্যাট থাকে, দ্যাট যুক্ত যদি নাউন ক্লজ থাকে সেটাকে আমরা কি করতে পারি, সেটা ড্রপ করে রিডাকশন করতে পারি। আই হোপ দ্যাট আই উইল সি ইউ এগেইন, এটাকে আমরা লিখতে পারবো আই হোপ আই উইল সি ইউ এগেইন। অথবা আই নো দ্যাট উই এগ্রিড দ্যাট ইট উড বি বেটার টু ওয়েট, এটাকে আমরা লিখতে পারি আই নো উই এগ্রিড ইট উড বি বেটার টু ওয়েট। এভাবে করে আমরা হচ্ছে নাউন ক্লজকে রিডাকশন করতে পারি। এখানে দেখো she warned me that my final grade might suffer, এখানে আমরা হচ্ছে she warned me টাকে কেটে warned that my final grade might suffer, এখানে এভাবে আমরা রিডাকশন করতে পারি। দ্যাটটাকে আমরা উজ্জ করে দিতে পারি, I know that you are wondering about the future and that you are worried about financial সিকিউরিটি। তো এখানেও হচ্ছে আমরা রিডাকশন করে ফেলতে পারি যে আই নো ইউ আর ওয়ান্ডারিং অ্যাবাউট দ্য ফিউচার দ্যাট ইউ আর ওয়ারিড অ্যাবাউট ফাইন্যান্সিয়াল সিকিউরিটি। সো এখানে এই জিনিসগুলো যদি আমি উজ্জ করে দিই, এভাবে আমরা হচ্ছে নাউন ক্লজে রিডাকশন করতে পারি। তবে এখানে তোমার অবশ্যই হচ্ছে তুমি যখন হচ্ছে পরীক্ষা দিবা বা যখন হচ্ছে কোনো রাইটিং পড়বা, কোনো রাইট আপ পড়বা, তখন কিন্তু তুমি হচ্ছে এই পুরো একটা বড় সেন্টেন্সই পাবা, তখন দেখে তোমার বুঝতে হবে যে না এটা হচ্ছে নাউন ক্লজ কিনা, এখানে দ্যাটটা উজ্জ করে দিছে। রিডিউসিং নাউন ক্লজ টু জিরান্ড, তাহলে নাউন ক্লজকে আমরা জিরান্ডে কিভাবে রূপান্তর করতে পারি সেগুলো এখানে দেওয়া আছে। verbs followed by that clause or gerund phrase, খেয়াল করো দেখো recommend, suggest, propose, deny, understand, acknowledge, mention, recall, appreciate, report, anticipate, imagine, recollect। হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে এই that clause এর পরে যদি থাকে, খেয়াল করো দেখো এখানে recommend, suggest, propose, use different subject with these verbs, এই ভার্ব গুলোর সাথে তুমি কি করবা,
ভিন্ন ভিন্ন সাবজেক্ট ইউজ করবা, ভিন্ন সাবজেক্ট ইউজ করবা, যেমন আই রিকমেন্ড দ্যাট ইউ স্টাডি। হ্যাঁ, ওকে, এটা হচ্ছে যদি এখানে থাকার কথা না, রিকমেন্ডের কারণে কিন্তু এটা কি হয়েছে, এখানে কিন্তু ভার্বটা বেস ফর্মে হচ্ছে, ইউ স্টাডি বেস ফর্মে হচ্ছে। হ্যাঁ, আমরা যখন হচ্ছে সাবজাংটিভ পড়বো তখন এই জিনিসগুলা, এই নিয়মটা বুঝে যাবা যে আই রিকমেন্ড দ্যাট আই হবে না। হ্যাঁ, যেহেতু এখানে হচ্ছে রিকমেন্ড আছে, রিকমেন্ড থাকলে তারপরে কিন্তু যে সাবজেক্ট আছে এখানে সেই সাবজেক্টটা ভিন্ন হয়ে যাবে। ভিন্ন একটা সাবজেক্ট ইউজ করতে হয়। হ্যাঁ, এখানে আই ইউজ করা যাবে না। টু রিডিউস নো প্রোনাউন ইজ নিডেড বিফোর দ্য জিরান্ড, জিরান্ডের আগে কোনো প্রোনাউন দরকার নাই। যেমন আফটার দ্য ডাকস had their heads in the water for several minutes, ফয়সাল recommended that they come up for air। তাহলে এই দ্যাটটাকে উইথড্র করে আমরা দিব কামিং আপ ফর দ্য এয়ার। তার মানে আমরা এটাকে জিরান্ডে কি করে ফেললাম, জিরান্ডে রূপান্তর করে ফেললাম। সেম থিং, I appreciate that I can be your teacher, এটাকে আমরা লিখবো I appreciate being your leader, being your leader। সেম সাবজেক্টের জন্য আমরা হচ্ছে জিরান্ড করতে পারি। এবার আসো অ্যাডভার্ব ক্লজে। অ্যাডভার্ব ক্লজ ক্যান বি প্লেসড এট দ্য বিগিনিং, at the middle, at the end of a sentence। অ্যাডভার্ব ক্লজকে আমরা সেন্টেন্সের শুরুতে, সেন্টেন্সের মাঝখানে এবং সেন্টেন্সের শেষে বসাতে পারি। when placed at the beginning or middle, যখন বিগিনিং আর মিডিলে বসাবো, they require a comma to offset them from the rest of the sentence। খেয়াল করে দেখো, যখন সেন্টেন্সের শুরুতে বসবে, whether you like it or not, একটা কমা দিয়ে দিছি, you have to go, you have to go। অথবা মিডিলে যদি দেই, এই যে although he is very bright, although he is very bright, সো এখানেও কিন্তু কমা দ্বারা ইয়া করে দিছি। সো একটা জিনিস খেয়াল করছো কিনা, অ্যাপোজিশনে আমরা হচ্ছে কি অ্যাডজেক্টিভ ফ্রেজও ক্লজও দিতে পারি, নাউন ক্লজও দিতে পারি, আবার হচ্ছে কি অ্যাডভার্ব ক্লজও দিতে পারি। however when the adverb clause is at the end, তখন কিন্তু কমা বসবে না। খেয়াল করে দেখো, she enjoyed the party more than he did, enjoyed the party more than he did, okay, she enjoyed the party, okay। অথবা এই যে আমরা এখানে কিন্তু কোনো কমা ইউজ করতেছি না, এটা কিন্তু শেষে আসছে। এখন আসো অ্যাডভার্ব ক্লজ অফ প্লেস, মানে কি প্লেসকে নির্দেশ করতেছে, প্লেসকে ইন্ডিকেট করতেছে। wherever there is music, তাহলে এখানে প্লেসকে ইন্ডিকেট করতেছে, wherever people will dance। অথবা you can drop by for a visit, wherever staying for the summer, okay, where you are staying for the summer। তার মানে যখন কোনো একটা ক্লজ কোনো একটা প্লেসকে ইন্ডিকেট করবে, তখন সেটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ অফ প্লেস। যখন হচ্ছে সময়কে, তার মানে হচ্ছে when দ্বারা থাকবে, তখন হচ্ছে অ্যাডভার্ব ক্লজ অফ টাইম। আর যখন হচ্ছে কোনো রিজনকে দেখাবে, তখন দেখবা হচ্ছে why দ্বারা থাকে। খেয়াল করে দেখো, আফটার দ্য চোর্সেস ওয়ার ডান, তার মানে কি কোনো একটা সময় শেষ হওয়ার পরে। হ্যাঁ, তাহলে আমরা এটা লিখবো when the clock strikes the midnight, okay, when the chores are done। এখানে when দ্বারা আমরা অ্যাডভার্ব ক্লজ লিখতে পারবো। আবার রিজনের ক্ষেত্রে why, যেমন since,
ওয়াই দ্বারা কোশ্চেন করো, সিন্স হি হ্যাজ লং হেয়ার হি ওয়্যারস আ পনিটেল, অথবা শি পাস দ্য কোর্সেস বিকজ, এই যে খেয়াল করো দেখো, বিকজ শি ওয়ার্কড হার্ড। ওকে, সো ওয়াই দ্বারা কোশ্চেন করলে তুমি উত্তর পাচ্ছ। পারপাস, পারপাসের ক্ষেত্রেও তুমি ওয়াই দ্বারা কোশ্চেন করবা। সো দ্যাট দিয়ে থাকবে হি টুক অফ হিজ শুজ সো দ্যাট হি উড নট রুইন দ্য কার্পেট। কন্ডিশন দিয়ে থাকলে কি থাকবে, হাউ দ্বারা কোশ্চেন করবে, এবং কি থাকবে, ইফ থাকবে। ইফ থাকবে, এটাতে কি থাকবে, সো দ্যাট থাকবে। ওকে, আর যখন রিজন থাকবে তখন কি থাকবে, বিকজ থাকবে, অথবা কি থাকবে, সিন্স থাকবে। আরেকটা সেটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজেস অফ কনসেশন। কনসেশন হচ্ছে বিপরীত অর্থ, অলদো দিয়ে থাকবে, বিপরীত থাকবে, অলদো দিয়ে থাকবে। Although you gave it your best effort, you did not win the match. Even though you are 13, you cannot go to that movie. Okay, so এই ছিল অ্যাডভার্ব ক্লজ ফ্রেজেস এন্ড ক্লজেস এর ক্লাস। আজকের ক্লাসটা কিন্তু তোমাদের হচ্ছে 6th ক্লাস চলে গেল। ওকে, তোমরা হচ্ছে এই জিনিসগুলো প্র্যাকটিস করে ফেলো এবং এই জিনিসগুলো শেষ করে ফেলো। ইনশাআল্লাহ সামনে হচ্ছে তোমাদের একটা রিভিউ ক্লাস দিব আমরা নেক্সট ক্লাসে, ইংলিশের নেক্সট ক্লাসে হচ্ছে একটা রিভিউ ক্লাস হবে, যে তোমরা কি কি ক্লাস করলা, কি কি পড়লা, সেই জিনিসগুলো সম্পর্কে। ওকে, তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সাথে দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।